নমস্কার। বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের তো একাধিক পরিচয়, গল্পকার, ঔপন্যাসিক, নাটককার, প্রবন্ধকার। তবে মনে রাখতে হবে যে কথা সাহিত্যের যে আঙিনা, সেখানে রবীন্দ্রনাথের জয় জয়কার অবশ্যই ছোট গল্পকার রূপে, কারণ উপন্যাসকার রূপে বা ঔপন্যাসিক রূপে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা যে খুব বেশি এমনটা হয়তো বলার ক্ষেত্রে সমালোচক মহলেও একটা বিতর্ক থাকতে পারে। বঙ্কিমচন্দ্রকে ছাপিয়ে রবীন্দ্রনাথ যে উপন্যাসের ক্ষেত্রে খুব একটা বিশেষ একটা পথ দেখিয়ে দিয়েছেন, সেরকম আমরা হয়তো বলতে পারি না। বরং তাঁর উপন্যাসগুলো সম্পর্কে, তাঁর চোখের বালি হোক বা যে কোনো এই জাতীয় উপন্যাসগুলোর মিল নিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রবীন্দ্রনাথ যেন হঠাৎ করে একটা মিল দিয়ে দিলেন। হয়তো তাঁর শেষের কবিতার মতো উপন্যাস নিঃসন্দেহে আমাদের কাছে একটা উপরি পাওনা। প্রেমের যে বিচিত্র রূপ হতে পারে প্রেম, তা যে বিবাহের মধ্যে তার যে পরিণতি হওয়া আবশ্যক নয়, বিচ্ছেদের মধ্য দিয়ে যে প্রেম হৃদয়ের ধন হয়ে সারা জীবন একটা আমাদের চলার পাথেয় হতে পারে। মিলনের মধ্যে নয়, বিবাহের মধ্যে নয়, বরং বিচ্ছেদের মধ্যেই প্রেম এক অনন্ত সম্ভাবনা পায়, মুক্তির আশ্বাস পায়, দাম্পত্য জীবনে প্রেম বদ্ধ হয়ে পড়ে। এই যে ভাবনাটা নিঃসন্দেহেই ছোট গল্পের বাইরে উপন্যাসের ক্ষেত্রেও যে রবীন্দ্রনাথের একটা জায়গা আছে, সেটাকেও চিহ্নিত করে দেয়। তবে ছোট গল্পকার রূপে আমরা এই কথা বলতেই পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের ধারায় একটা অন্য মাত্রা তৈরি করেছেন। ঠিক এই কারণেই যে যেমন বঙ্কিমচন্দ্রের হাত ধরে আমরা জানি বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের পথ চলা শুরু, তেমনি ছোট গল্পের সার্থক পথ চলা শুরু কিন্তু রবীন্দ্রনাথের হাত ধরে। কারণ রবীন্দ্রনাথের আগে দীনবন্ধু মিত্রের জমালয়, জীবন্ত মানুষ, এই জাতীয় লেখাগুলোকে অনেক ক্ষেত্রে ছোট গল্পের একটা লক্ষণ চিহ্নিত রচনা বলে আমরা ধরে থাকি। কিন্তু যাকে ঠিক ছোট গল্প বলা হয়, যে ছোট গল্পকে একান্তই আধুনিক কালের সৃষ্টি বলে পাশ্চাত্যে মনে করা হয়, সেই আধুনিক সৃষ্টিস্বরূপ ছোট গল্প বাংলা সাহিত্যে যাঁর হাত ধরে যথার্থ অর্থে বিকশিত হয়েছিল, যাঁর হাত ধরে এই ছোট গল্প সার্থক পথ চলা শুরু করেছিল, বা যাঁর হাতে ছোট গল্পের সার্থক শিল্প ধর্মকে আমরা ফুটে উঠতে দেখি, শৈল্পিক গুণগুলোকে আমরা পরিস্ফুট হতে দেখি, শিল্পের সমস্ত যে সম্ভাবনা, ছোট গল্পের যে শিল্পরূপটির যে সমস্ত সম্ভাবনা, সেই সমস্ত সম্ভাবনাকে আঁকড়ে ধরে তার যে বিকাশ, রবীন্দ্রনাথের হাত ধরেই সেই বিকাশ ঘটেছিল। 1877-এর দিকে রবীন্দ্রনাথ ভিখারিণী বলে একটি ছোট গল্প লিখলেন ভারতী পত্রিকায়। মনে রাখতে হবে যে এই ভিখারিণী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প। পরেও 1884-র দিকে তিনি ভারতীতে ঘাটের কথার মতো ছোট গল্প লিখেছেন। কিন্তু মনে রাখতে হবে যে ভিখারিণী কিংবা ঘাটের কথা, এগুলো রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প হয়তো। যেমন ভিখারিণীর কথা আমরা বললাম, যেটি ভারতী পত্রিকায় 1877 সালে প্রকাশিত হয়। কিন্তু এই ছোট গল্পটিকে কখনোই রবীন্দ্রনাথের সার্থক সৃষ্টি বলা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক ছোট গল্পের সূচনা হিতবাদী পত্রিকা এবং 1891-এর দিকে রচিত তাঁর লেখা দেনা পাওনা বলে যে ছোট গল্পটি, সেখান থেকেই রবীন্দ্র ছোট গল্পের সার্থক পথ চলা শুরু। এবং শুধু তাই নয়, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের হাত ধরে ছোট গল্প বা ছোট গল্পের শিল্প রূপ প্রতিষ্ঠা পাচ্ছে। দেনা পাওনা লিখে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পের পথ চলাটাকে সূচিত করছেন। রবীন্দ্রনাথ একাধিক ছোট গল্প লিখেছেন। আসলে মনে রাখতে হবে যে ছোট গল্প তা তো বাস্তব জীবন অভিজ্ঞতার ফসল, জীবনের বাস্তব অভিজ্ঞতা, মানুষ, প্রকৃতি, তাদের সম্পর্ক, এই যে নানা মাত্রা, জীবনটাকে খুব কাছ থেকে দেখা, এই অভিজ্ঞতাটুকু ছাড়া তো ছোট গল্প লেখা যায় না। ছোট গল্প তো কবিতা নয়, কবিতা লিখতে গেলেও বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন। আর ছোট গল্প সেই প্রয়োজনীয়তাকে আরও বেশি করে দাবি করে। রবীন্দ্রনাথের জীবনে ছোট গল্পের এই যে পথ চলা, সেই পথ চলা কখনোই স্বর্ণযুগের আমেজে নিজেকে রাঙিয়ে নিতে পারতো না যদি না রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার সূত্রে পূর্ব বাংলায় না যেতেন। প্রকৃতি এবং মানুষকে কাছ থেকে দেখা, প্রকৃতির সন্তানরূপে গ্রামের ফটিকদেরকে কিংবা তারাপদদেরকে যদি তিনি না আবিষ্কার করতে পারতেন, তাহলে রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রাথমিক যে রসদ, সেই বাস্তব জীবন, মানুষ, প্রকৃতি, তাদের চিরন্তন সম্পর্ক, সেই অভিজ্ঞতাটুকু যদি না ঘটত রবীন্দ্রনাথের জীবনে, কখনোই তিনি সার্থক ছোট গল্পকার রূপে নিজের পরিচয়টাকে তুলে ধরতে পারতেন না।
ফলে রবীন্দ্রনাথের ছোট গল্পে সোনার ফসল ফলেছে মূলতই তার পূর্ব বাংলা তথা ছিন্নপত্রের যে অভিজ্ঞতা, সেই পর্বটিতে যে অভিজ্ঞতার কথা তিনি একদিকে ছিন্নপত্রে লিখছেন ইন্দিরা দেবী চৌধুরানীকে, আবার সেই অভিজ্ঞতাই যেন একটা পাণ্ডুলিপির মতো হয়ে পরবর্তীকালে তার ছোট গল্পেও সোনার ফসল হয়ে দেখা দিয়েছে। এই বাস্তব চোখে দেখা চরিত্রগুলো, এই ফটিকেরা, এই তারাপদরায় চরিত্র হয়ে আসছে কখনো ছুটি গল্পে, কখনো বা অতিথির মতো ছোট গল্পে, কখনো বা শুভা গল্পে শুভার মতো একটি বোবা প্রাণ নারীর মধ্যে, যে প্রকৃতির সন্তান, প্রকৃতির সঙ্গে মুখ প্রাণের যেন এক চিরন্তন যোগাযোগ, এক অন্তরঙ্গতা, এক অন্তরের অনুভব, সম্পর্কের জায়গাটাকে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেখিয়ে দিচ্ছেন। এখন রবীন্দ্রনাথের যে ছোট গল্প, তার সব থেকে প্রথমেই যে বিরাট একটা পরিসর ছোট গল্পের, এত সংখ্যক তিনি ছোট গল্প লিখছেন, যা গল্পগুচ্ছ, গল্পস্বল্প, সে তিন সঙ্গী, লিপিকা, এ ধরনের সংকলনগুলোতে প্রকাশিত হচ্ছে। এই যে ছোট গল্পের বিরাট একটা সম্ভার, তার সব থেকে যে বিশেষত্বটুকু আমাদের প্রথমেই নজর কাড়ে সেটি হচ্ছে তার বিষয় বৈচিত্র্যের জায়গাটি। এত সংখ্যায় তিনি শুধু ছোট গল্প লেখেননি, সেই ছোট গল্পের বিষয় বৈচিত্র্য সত্যি আমাদেরকে মুগ্ধ করে। এবং বিষয় বৈচিত্র্যের দিকে তাকিয়ে রবীন্দ্র ছোট গল্পকে বিষয় বৈচিত্র্য অনুসারে আমরা মোটামুটিভাবে 4টি শ্রেণীতে ভাগ করতে পারি। পারিবারিক ও সামাজিক সমস্যামূলক ছোট গল্প আছে, প্রেমমূলক ছোট গল্প রয়েছে, মানুষ এবং প্রকৃতির সম্পর্কমূলক ছোট গল্প রয়েছে, আবার ভৌতিক ছোট গল্পও রয়েছে, যেগুলোকে ভূতের গল্প বলা যায়। যদিও সেটি কতখানি ভূতের গল্প সেটা অবশ্যই আলোচ্য একটি বিষয়। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে লেখা রবীন্দ্রনাথের ছোট গল্প বলতে আমরা মূলত রামকানাই, নির্বুদ্ধিতা, শাস্তি, দিদি, পোস্টমাস্টার, এই ছোট গল্পগুলোর কথা বলতে পারি। এই রামকানাই, নির্বুদ্ধিতা বা শাস্তি বা দিদি বা পোস্টমাস্টারের মতো গল্পগুলোতে আমাদের পাঁচামাচি বাঙালি জীবন, পারিবারিক নানা প্রসঙ্গ, মূলত সেগুলোই গুরুত্ব পেয়েছে, যতখানি না সামাজিক সমস্যার প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে। কারণ আমরা এই ছোট গল্পগুলো নাম থেকেই বুঝতে পারি, যেমন পোস্টমাস্টার গল্পের বিষয় তো ঠিক সামাজিক বিষয় নয়। পোস্টমাস্টার, যিনি শহরের মানুষ, গ্রামে উলাপুর গ্রামে তিনি পোস্টমাস্টার হিসেবে কাজ করতে এলেন, কিন্তু গ্রাম জীবনের সঙ্গে সে মানিয়ে নিতে পারলেন না। গ্রাম জীবন তার কাছে বড্ড একঘেয়ে, গতানুগতিক মনে হলো। এই গ্রাম জীবনেই সে রতন বলে একটি ওই 12-13 বছরের একটি মেয়ের সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়ল, যে সম্পর্কে ঠিক কোনো নাম দেওয়া যায় কি না সেটা একটা বিতর্কের বিষয়। রতন তার অবসর যাপনের একটা অবলম্বন হলো। রতন তাকে নানাভাবে সাহায্য করলো। যখন সে অসুস্থ হলো তাকে সেবা করলো রতন। এমনকি সারা রাত জেগে তাকে মায়ের মতো সেবা করা থেকে শুরু করে আরও তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যাপারে খোঁজ খবর রাখা, এবং রতনকেও পোস্টমাস্টার অবসর সময়ে তার পড়াশোনার উন্নতির দিকে মনোযোগ যাতে সে দিতে পারে, পড়াশোনা করতে পারে, একটু শিক্ষিত হতে পারে, সেই চেষ্টা করলো। কিন্তু সবটাই যেন মনে হলো যেন একটা গ্রাম্য অসহায় অনাথ বালিকার প্রতি নিছক দয়ার প্রকাশ। কারণ যে মুহূর্তে তার মনে হলো যে এই গ্রাম জীবনে আর সে কাটিয়ে উঠতে পারছে না, গ্রাম জীবন তার কাছে বলা যেতে পারে তার যে বেঁচে থাকার স্বাভাবিক গতি, যে প্রবাহ, তাকে যেন কোথাও আটকে দিচ্ছে, তার স্বাভাবিক পথ চলাটা যেন কোথাও বিঘ্নিত হচ্ছে, এই গ্রাম জীবনের সঙ্গে সে মানিয়ে নিতে পারছে না। তখন সে কী করলো না, বড় অফিসে ওপর মহলে সে চিঠি লিখলো যাতে তার বদলি করা হয়। বদলি যখন হলো না তখন সে চাকরিটাই ছেড়ে দিল এবং অনায়াসে রতনকে পরবর্তী পোস্টমাস্টারের কাছে দায়িত্ব দিয়ে তার খাওয়া পড়ার কোনো সমস্যা হবে না এই বলে সে বিদায় জানালো। এখন প্রশ্ন হচ্ছে, রতন কি শুধুই খাওয়া পড়ার জন্য পোস্টমাস্টারের সেবা করতো? সে তো তাকে ভালোবাসে। সেই ভালোবাসার কি নাম দেওয়া যায় সেই বিতর্কে না হয় আমরা নাই গেলাম, কিন্তু যে পোস্টমাস্টার বাবুকে অনাথ রতন একটা পারিবারিক সম্পর্কের মধ্যে, যেভাবে প্রত্যেকটা চরিত্র যারা রক্তের সম্পর্কের বাঁধনে বাঁধা থাকে তাদের মধ্যেকার যে সম্পর্ক, তেমনই তো একটা সম্পর্কের বাঁধনে সে বেঁধে ফেলেছিল পোস্টমাস্টার বাবুকে। ফলে সেই পোস্টমাস্টার বাবু যখন রতনকে অনায়াসে ফেলে চলে যেতে পারে, তখন সত্যি আমরাও, শুধু রতন নয়, আমাদেরও যেন হৃদয়ে সেটা একটা দারুণ আঘাত হানে যে রতনকে সে এতদিন যেন ভালোবেসেছে, তার পাশে থেকেছে, তার লেখাপড়ার খোঁজ রেখেছে, তার খাওয়া পড়ার খোঁজ রেখেছে, আজ অনায়াসে তাকে ফেলে রেখে কি এভাবে চলে যাওয়া যায়? রক্তের সম্পর্কই তো শেষ সম্পর্ক নয়, মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যে সংযোগ, সেই সংযোগটাকে কি এত সহজে ভেঙে ফেলা যায়?
এই যে পোস্টমাস্টার চলে গেল এবং রতন তাকে জানিয়ে দিল আমার খাওয়া পড়া নিয়ে ভাবতে হবে না, আমরাও বুঝতে পারি যে রতন শুধুমাত্র খাওয়া পড়ার জন্য পোস্টমাস্টারের উপর নির্ভরশীল ছিল না, সে তার সঙ্গে একটা অনাথ হিসাবে তার যে পরিবারের কোনো আপনজন না থাকা, সেই প্রেক্ষাপটে সে পোস্টমাস্টারের সঙ্গে একটা আপনজনের সম্পর্ক পাতিয়েছিল। সেই আপনজনের সম্পর্কটাই যখন ভেঙে গেল তখন আর খাওয়া পড়া নিয়ে সে কীভাবে বাঁচবে। তাই পোস্টমাস্টার চলে গেলেও সে কিন্তু অপেক্ষা করে থাকলো যদি পোস্টমাস্টার আবার ফিরে আসে। ফলে এই ধরনের যে গল্পগুলো, এগুলো একান্ত একটি পারিবারিক প্রেক্ষাপটে দুটি চরিত্রের পারস্পরিক সম্পর্ক এবং সেই সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে লেখা, এগুলোকে ঠিক সামাজিক প্রেক্ষাপটে বিচার করা যায় না। তবে এই ধরনের ছোট গল্পের মধ্যে দেনা পাওনা বলে যে ছোট গল্পটির কথা আমরা বলেছি, যে দেনা পাওনা দিয়ে রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যে ছোট গল্পের সার্থক পথ চলা শুরু, সেই দেনা পাওনা গল্পটিতে শুধু নারীর প্রতিবাদ নেই, একই সঙ্গে আমাদের সমাজে পণ প্রথার যে হৃদয়হীন দিকটি তাকে কিন্তু উদ্ঘাটন করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে প্রেমমূলক ছোট গল্পের মধ্যে আমরা জানি তার বেশ কিছু ছোট গল্পকে রাখা যায়, এক রাত্রি, দুরাশা, অধ্যাপক, মাল্যদান। প্রত্যেকটি ছোট গল্পই কিন্তু প্রেমের বিচিত্র রূপ, হৃদয়ের যে আবেদন, তার যে বিচিত্র প্রকাশ, প্রেমকে কেন্দ্র করে মানব চরিত্রের যে বিচিত্র পরিণতি, সবটাকেই কিন্তু এখানে এক রাত্রি বা মাল্যদানের মতো ছোট গল্পে দেখানো হয়েছে এবং গল্পগুলো প্রত্যেকটাই আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এবং গীতি কবিতার মধ্যে যেমন একটা আমরা হৃদয়ের প্রকাশ লক্ষ্য করি স্বতঃস্ফূর্তভাবে, ছোট গল্পও যে হৃদয়ের সেই প্রকাশমূলক গীতি কবিতার সেই ব্যঞ্জনা সমৃদ্ধ হতে পারে, এই ধরনের ছোট গল্পগুলোই কিন্তু তার প্রমাণ দেয়। কারণ আমরা জানি যে ছোট গল্পের সঙ্গে গীতি কবিতার একটা যোগ আছে, সেটা হচ্ছে একটা একটিমাত্র অনুভব বা অনুভূতির যে প্রকাশ, একটা সিঙ্গেল ইমপ্রেশন, প্রতীতি তৈরি করা এটা কিন্তু গীতি কবিতার মধ্যেও থাকে এবং স্বল্প পরিসরের ছোট গল্পের মধ্যেও সেই একমুখী একটা ব্যঞ্জনা তৈরির জায়গাটা কিন্তু থাকে। আমরা দেখব যে প্রেম, রোম্যান্টিকতা যা ছোট গল্পের, যা গীতি কবিতার একই সঙ্গে বিষয় হতে পারে, অর্থাৎ প্রেমের বিষয়টা তো, রোম্যান্টিকতার বিষয়টা তো গীতি কবিতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। হৃদয়ের প্রকাশটাই তো গীতি কবিতা আমরা লক্ষ্য করতে চাই, সেটা কিন্তু ছোট গল্পের মধ্যেও অনায়াসে উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে যে সে গীতি কবিতার আবেদন তৈরি করতে পারে রবীন্দ্রনাথের, এই ধরনের ছোট গল্পগুলো কিন্তু সেই জায়গাটাকেই তুলে ধরে। যেমন ধরা যাক এক রাত্রি বলে যে ছোট গল্পটি, এই গল্পে আমরা দেখতে পাবো যে যে নায়িকার কথা বলা হয়েছে তার নাম সুরবালা। সুরবালার সঙ্গেই গল্পের নায়ক কথক ছোটবেলা থেকে বেড়ে উঠেছে, তাদের বিবাহও স্থির ছিল, কিন্তু কথক তখন সেই সুরবালাকে গুরুত্ব দেয়নি, কারণ সে তার খেলার সঙ্গিনী। ফলে তাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কথা তার মনেই হয়নি। যে আমাদের সমাজে বা আমাদের জীবনের ধর্মটাই হচ্ছে যে বিষয়টাকে আমরা খুব সহজে পেয়ে যাই, যে উপাদানটাকে, সেটা মানুষ হোক বা কোনো বস্তু, আমরা তার মূল্য দিই না। তাই কথকের পক্ষেও এই সুরবালাকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি। তাই চাকুরি জীবনে নিজেকে বড় জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য সে শহরে চলে আসে, সেখানে মনোযোগ দেয়। এর মধ্যে তার বাবা মারা যাচ্ছে এবং সংসারের দায়িত্ব তার কাঁধের উপর চাপছে। এই অবস্থায় স্কুল মাস্টারের চাকরি নিয়ে তাকে জীবনের পথে পা বাড়াতে হচ্ছে এবং সেই জীবনের পথে আর সে পাচ্ছে না কাকে না, সুরবালাকে। যে সুরবালা একদিন তার সব কিছু হতে পারত, নিজের কেরিয়ারের দিকে তাকাতে গিয়ে সেই সুরবালাকে গুরুত্ব না দেওয়া, কলকাতার জীবনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে সেখানে কখনো মাসিনী, কখনো গ্যারিবল্ডির আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেকে একটা বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে দেশের কাজে কখনো ঝাঁপিয়ে পড়তে চাওয়া এবং এই সব করতে গিয়ে ব্যক্তি জীবনের প্রেমকে বা ভালোবাসাকে গুরুত্ব না দেওয়া যে কতখানি ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে মানব চরিত্রে, সেই চিরন্তন ট্র্যাজেডিকেই কিন্তু এই গল্পে কথক চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, যেখানে শেষ পর্যন্ত পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে তাকে একটি স্কুলের সেকেন্ড মাস্টারি বা মানে শিক্ষকের পদ নিয়ে তাকে জীবনটাকে অতিবাহিত করতে হয়, যেখানে দাঁড়িয়ে রামলোচন বাবুর মতো উকিল, যার সঙ্গে কখনোই সুরবালার কোনো যোগাযোগ ছিল না, সেই রামলোচন বাবুই সুরবালার স্বামী হয়ে গেল এবং কথকের পক্ষে আর সুরবালার সঙ্গে নতুন করে কোনো সম্পর্কের আর জায়গা রইল না, কারণ সে এখন অন্যের ঘরণী। ফলে একটি প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে একটি পুকুরের পাড়ে দাঁড়িয়ে দুজনের একটি রাত্রি কাটানো, সেই একটি রাত্রির অভিজ্ঞতা লেখকের জীবনে, কথকের জীবনে সারা রাত্রির যে হৃদয়ের সম্পদ হতে পারে, যাকে ঘরণী করা গেল না, তার সঙ্গে ওই কয়েক ঘন্টার যে কাটানোর যে সান্নিধ্যের পাশাপাশি দাঁড়ানোর অন্তত যে অভিজ্ঞতা,
সেই ভালোবাসার মুহূর্ত, যেটা হৃদয়ের মধ্যে একটা ভালোবাসার স্ফুরণ ঘটায়, যে যাকে সে পেতে চেয়েছিল আজ সে তার কাছে দাঁড়িয়ে, অথচ তাকে ঘরণী করে পাওয়া সম্ভব নয়। তাকে শুধু ওই কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য কাছাকাছি থেকে দাঁড়িয়ে শুধু দু চোখ ভরে হয়তো দেখা যায়, তাকে উপলব্ধি করা যায় তার তার বলা যেতে পারে হৃদয়ের মধ্যে সে কতখানি জায়গা জুড়ে আছে। ফলে এই যে অভিজ্ঞতা, অর্থাৎ যাকে ঘরণী করে পাওয়া গেল না, তাকে শুধুমাত্র বিচ্ছেদের মধ্যে, দূরত্বের মধ্যেও অন্তরের ধন করে, হৃদয়ের মধ্যে সেই ভালোবাসাকে লালন করে কেমন করে সারা জীবন চলা যায়, এক রাত্রির অভিজ্ঞতা কেমন করে সারা জীবনের পাথেয় হতে পারে, প্রেমের সেই শাশ্বত রূপটাকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে দেখাচ্ছেন। কিন্তু শুধু এটুকুকেই দেখাচ্ছেন না, একই সঙ্গে জীবন সম্পর্কে একটি চূড়ান্ত সত্যকেও রবীন্দ্রনাথ তুলে ধরছেন, যে আমরা যাকে সহজে পেয়ে যায় তার মূল্য দিই না, সে অমূল্য হলেও তাকে মূল্য দিই না, যা অমূল্য নয়, যা নিতান্তই তুচ্ছ, অথচ যাকে আমরা পাই না তার পেছনে আমরা দৌড় দিই। কিন্তু যাকে সহজে পেয়ে যায় সে অমূল্য সম্পদ হলেও, তার মূল্য অনেক হলেও তার মূল্য আমরা দিতে জানি না। এটাই হচ্ছে মানব জীবনের ট্র্যাজেডি। প্রেমকে কেন্দ্র করে লেখা এই ছোটো গল্পগুলো শুধুমাত্র প্রেমের কথা বলে না, জীবন সম্পর্কিত সেই চিরন্তন সত্য, সেই ট্র্যাজেডিকেই দেখায়, যে মানুষ যা পায় না তার পেছনে দৌড়ায়, যা পেয়ে যায় তার মূল্য দিতে সে জানে না। মানুষের জীবনের ট্র্যাজেডি এখানেই, হিউম্যান সাইকোলজির সেই সত্যটাকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের গল্পের আধারেও এই এক রাত্রি গল্পে দেখাচ্ছেন। আবার আমরা যদি তার মাল্যদানের মতো গল্প দেখি, সেই গল্প এক অন্য মাত্রা দেখায়। আমরা দেখতে পাবো যে গল্পে যে কথক বলে যে চরিত্রটিকে একরকমভাবে আনা হয়েছে, ডাক্তারবাবু যিনি যতীন যার নাম, সেই যতীন তার দিদির বাড়িতে কয়েকদিনের জন্য কাটাতে আসে, এবং সেখানে পটল তার দিদি, সেই পটলের বাড়িতে তারই মেয়ের মতো মানুষ হয়েছে যে মেয়েটি আর কি, সেই মেয়েটির নাম হচ্ছে কুরানি। সেই কুরানি নিতান্তই সহজ সরল নিষ্পাপ একটি মেয়ে। সে অনেকটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সেই কপালকুণ্ডলার মতো, যার সমাজের সম্পর্কে, প্রেম সম্পর্কে, ভালোবাসার আবেদন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। সে নিতান্তই নিষ্পাপ। সেই নিষ্পাপ মেয়েটি যে প্রেম, ভালোবাসা, সম্পর্ক, সমাজ অভিজ্ঞতা কোনো কিছু বোঝে না, যার মধ্যে ম্যাচুরিটি নেই, সেও কেমন করে ভালোবাসতে পারে। পটল তাকে বারবার বলে যে ওই যতীনই তোর স্বামী। সেই যতীন যে তার স্বামী, এই কথা বলতে বলতে, বা কখনো সে তাকে জিজ্ঞাসা করে আমার ভাইকে তোর কেমন লাগে, এই বলতে বলতে সেই নিষ্পাপ মেয়েটাও যে কখন পরিণত হয়ে গেছে, তার ভেতরেও যে কেমন করে যতীনের জন্য ভালোবাসার স্ফুরণ ঘটেছে, সেটাকেই কিন্তু এই গল্পের মধ্যে দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যেখানে শেষ পর্যন্ত পটল, যাকে বলা যেতে পারে ভেবেছিল যে সে নিতান্তই নির্বোধ, সেই কুরানি কেমন করে শেষ পর্যন্ত মারা যাচ্ছে, এবং যতীন তার মৃত্যুশয্যায় দাঁড়িয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। সেই যে ভালোবাসার একটা ট্র্যাজিক পরিণতি হলো, অথচ শেষ পর্যন্ত সে কোথাও স্বীকৃতি পেল যে যতীন তাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। এইটুকু সান্ত্বনা নিয়েই সে এই ইহজগৎ ত্যাগ করছে। ভালোবাসার একই সঙ্গে পরিণতি, অথচ তার যে নিষ্ঠুর একটা পরিচয় আমরা পেলাম, যে ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে সে বাঁচতে পারলো না, তারও স্বাদ ছিল, কিন্তু মৃত্যু তার সেই স্বাদকে অপূর্ণ রেখে গেল। তবু পূর্ণতা পেল যে যতীন তাকে শেষ বেলায় তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। এই যে মর্যাদাটুকু নিয়েই, সেই সম্মানটুকু নিয়েই তাকে ইহজগৎ ত্যাগ করতে হলো। তার সঙ্গে অনেকটা কাল কাটানোর সেই সুযোগটুকু তার হলো না। এই যে ট্র্যাজেডিটুকু, ভালোবাসার একটা মিলন, অথচ তার বিচ্ছেদের বেদনাকে আঁকড়ে ধরে এই যে আবেদনটুকু, এটা কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্প যে ধারা, সেখানে মাল্যদানের মতো গল্প নিঃসন্দেহে একটা অন্যরকম প্রেমের আমাদের একটা আবেদন তৈরি করে, আমাদের হৃদয়কে নিঃসন্দেহে ছুঁয়ে যায়। কুরানির মতো মেয়েরা, যারা নিষ্পাপ, পবিত্র, ভালোবাসা কি তাই জানতো না, কিন্তু তাদের মধ্যেও যে শাশ্বত নারী লুকিয়ে আছে, তাকে যতই অবোধ মনে হোক, যতই নির্বোধ বলে মনে হোক, যতই ছোট বলে মনে হোক, সেও যে কখন পরিণত হয়ে একজন স্ত্রীর দাবিদার হতে পারে, তারও হৃদয় চায় সাত পাকে বাঁধা পড়তে। সেই জায়গাটাকে কিন্তু এই মাল্যদানের মতো গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে তুলে ধরলেন। তবে রবীন্দ্রনাথের ছোট গল্পের ধারায় মানুষ এবং প্রকৃতির যে সম্পর্কমূলক ছোট গল্পগুলো, তার মধ্যে যে গল্পগুলোকে রাখা হয়েছে, অর্থাৎ অতিথি, ছুটি, শুভা,
এই গল্পগুলো নিঃসন্দেহেই বাংলা ছোট গল্পে একটা অন্য মাত্রা এনে দেয়। পরবর্তীকালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আমরা দেখেছি মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্কের কথা, মানুষ এবং প্রকৃতির সম্পর্কমূলক যে ক্লাসিক সৃষ্টি, শাশ্বত সেই সৃষ্টি নিঃসন্দেহে পরবর্তী ছোট গল্পকার এবং ঔপন্যাসিকদের কাছে একটা সৃষ্টির প্রেরণা হয়ে থেকেছে। পরবর্তীকালে আমরা পথের পাঁচালীর মতো উপন্যাস যে পাই, কোথাও কি তার প্রেরণা রবীন্দ্রনাথের এই ধরনের ছোট গল্পগুলো নয়? এ কথা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই যে গল্পগুলো, ছুটি গল্পের ফটিক, যে প্রকৃতির কোলে মানুষ হওয়া প্রকৃতির সন্তানের মতো, তাকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে শহরে নিয়ে যাওয়া হলো, কিন্তু শহরের কংক্রিট যে জীবন, যে বলা যেতে পারে প্রাণহীন যে জীবন, সেই জীবনের সঙ্গে সে মানিয়ে নিতে পারলো না। শেষ পর্যন্ত সে গ্রামে ফিরে যাবার জন্য তার প্রাণ অতিষ্ঠ হলো, কিন্তু স্কুলের ছুটি তার পড়ছে না। তার এইভাবে তিল তিল করে তার যে মানসিক মৃত্যু, তা থেকে মুক্তির জন্য তার সৃষ্টিকর্তা ঈশ্বর যেন তাকে জীবন থেকে ছুটি দিলেন। মৃত্যুর মধ্য দিয়ে সে যেন মুক্তির স্বাদ পেল। ছুটি নাম এক গভীর ব্যঞ্জনা বহন করলো, যে প্রকৃতির সন্তানকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ভাবাই যায় না। এখানে মৃত্যু ও রবীন্দ্রনাথের সেই শাশ্বত অনুভবকে তুলে ধরে, যে মৃত্যু খারাপ নয়, মৃত্যু ভয়ানক নয়, মৃত্যু জীবনের অনন্ত সম্ভাবনা, মৃত্যুতেই সকল দেনা শোধ হয়ে যায়, মৃত্যুই পারে জীবনের সমস্ত অপূর্ণতাকে পূর্ণতার ছোঁয়ায় ভরিয়ে তুলতে। ফটিকের জীবন মৃত্যুর মধ্য দিয়ে ছুটির আনন্দ পেল। আবার অতিথি গল্পের সেই তারাপদ, যে যার পরিবার রয়েছে, সকলে তাকে ভালোবাসে, কিন্তু তারপরও সে ঘর ছাড়ে। প্রকৃতির নিত্য যে যজ্ঞ অনুষ্ঠান, প্রকৃতির রাজ্যে যে প্রকৃতির যে আনন্দযজ্ঞের খেলা প্রকৃতির রাজ্যে চলেছে, তার আহ্বানে সে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়েছে। শেষ পর্যন্ত কাঁঠালিয়ার জমিদারের বাড়িতে তার স্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয়। তিনি তার নিজের সন্তান কন্যার সঙ্গে তার বিবাহ দিতে রাজি হন, কিন্তু সেই সমস্ত যশ, প্রতিপত্তি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি কোনো কিছুই কিন্তু তারাপদকে বেঁধে রাখলো না। শেষ পর্যন্ত সে সেই বাঁধনকে ছিন্ন করে আবারও বেরিয়ে পড়ল, কারণ সে যে এই পৃথিবীর পান্থশালায়, এই পৃথিবীর যে ক্ষেত্র, পৃথিবীর যে বলা যেতে পারে পৃথিবী নামক যে বলা যেতে পারে বিরাট এই ক্ষেত্র, সেই গৃহে সে যে কদিনের অতিথির মতোই, সে যে কোথাও সারা জীবনের জন্য বাঁধা পড়তে আসেনি। সে যে অতিথি তো কোথাও সারা জীবন থাকে না, সে কোনো একটি জায়গায় আসে আবার চলে যায়। তারাপদও কোনো পরিবারের সঙ্গে চিরন্তন সম্পর্কে বেঁধে রাখতে পারেনি নিজেকে, বারবার সে সম্পর্ককে আলগা করে বেরিয়ে পড়েছে প্রকৃতির আনন্দযজ্ঞে সাড়া দেবার জন্য। সে যে এই বিশ্বজগতে একেবারে অতিথির ধর্ম নিয়ে এসেছে, কারণ তার হৃদয় যে বারবার প্রকৃতির আনন্দযজ্ঞে সাড়া দিতে চায়। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক অন্য আবেদন, এক অন্য রকম হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প অতিথি। আবার শুভা গল্পের সেই মুখ বলা যেতে পারে মুখ, যে মেয়েটি শুভা, যে কথা বলতে পারে না, অথচ প্রকৃতি সেও তো কথা বলে না। অন্তরে অন্তরে দুই মুখ প্রাণের কেমন করে যোগাযোগ হয়, তাকেও কেমন করে গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হলো, বিবাহ দেওয়া হলো, কিন্তু সে যে বোবা জানানো হলো না। শেষ পর্যন্ত তার যে ভয়ানক পরিণতি, তার স্বামী তাকে ত্যাগ করলো। শুভা গল্পে শুভার সেই ভয়ানক পরিণতি, যে গ্রামের একটি মেয়ে যাকে প্রকৃতির সন্তান বলে মনে করা হয়, প্রকৃতিকে যে তার মায়ের মতো ভালোবাসে, সেই মাকে, মায়ের সঙ্গে সম্পর্কে সেই নারীর টানকে ছিন্ন করে চলে যাওয়ার ফল ভালো হলো না। শুভা কিংবা ছুটি গল্পের ফটিক বা অতিথির তারাপদ, এদের সবাইকেই রবীন্দ্রনাথ ঠাকুর খুঁজে পেয়েছেন জমিদারি দেখাশোনার কাছে পূর্ব বাংলায় ভ্রমণের সূত্রে। প্রকৃতির এই সন্তানদেরকে দেখে তার মনে হয়েছে এরা প্রকৃতিরই সন্তান। প্রকৃতি আর মানুষ যেন, এরা যেন সৃষ্টির দুই সত্তার দুই রূপ, এদের মূলটা যেন এক, এদেরকে একের থেকে আরেকটাকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না, যেন একই সত্তা দুই রূপে প্রকাশ পাচ্ছে প্রকৃতি আর মানুষের মধ্যে। প্রকৃতির সন্তান যারা, তাদেরকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে যে ভাবা যায় না, সেই চিরন্তন সম্পর্কের জায়গাগুলোই কিন্তু এই ধরনের মানুষ এবং প্রকৃতির সম্পর্কমূলক ছোট গল্পের মধ্যে দেখানো হয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য যে ছোট গল্পগুলোর কথা বলা যেতে পারে, তার মধ্যে আমরা নিঃসন্দেহে রাখবো রবীন্দ্রনাথের ভৌতিক ছোট গল্পগুলো, অর্থাৎ কঙ্কাল, মণিহারা, ক্ষুদিত পাষাণ কিংবা নিশীথের মতো ছোট গল্পগুলিকে। তবে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথের এই যে ভৌতিক ছোট গল্পগুলো, এই সম্পর্কে প্রথম কথাই হচ্ছে এই গল্পগুলোকে বলা হয় ভূত ছাড়া ভূতের গল্প। হ্যাঁ, ভূতের গল্প বলা হচ্ছে ঠিকই, কিন্তু এই গল্পগুলিতে ভূত নেই। রবীন্দ্রনাথ কোনো ভূতের গল্প লিখতে বসেননি,
বরং তিনি এই গল্পগুলোতে দেখাতে চেয়েছেন যে ভূতের অস্তিত্ব যদি কোথাও থেকে থাকে তবে তা বাস্তবে নেই। ভূতের অস্তিত্ব আছে মানুষের মনে, এবং এই মনের ক্ষেত্রে তিনি গুরুত্ব দিচ্ছেন অবচেতন স্তরের নানা ক্রিয়াকলাপকে। আসলে মানুষের অবচেতন মনের যে জটিল ক্রিয়া প্রতিক্রিয়া, সেগুলোই মানুষকে ভৌতিক সংস্কারের দিকে নিয়ে যায়। যেমন আমরা যদি নিশীথে বলে ছোট গল্পটির কথা বলি, সেখানে দেখা যাবে যে নায়ক দক্ষিণাচরণবাবু তার প্রথম স্ত্রীকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু পরবর্তীকালে মনোরমার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়, এবং প্রথমা স্ত্রী চিরকাল রুগ্ন থাকার ফলে স্বামীর প্রতি যে বোঝা হয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে সে শেষ পর্যন্ত মালিশের ওষুধ খেয়ে প্রাণ ত্যাগ করে। কিন্তু একদিন তার শয্যা গৃহে মনোরমাকে নিয়ে চলে এসেছিল কে না, দক্ষিণাচরণবাবু। অন্ধকার ঘর, সেখানে তাদের একান্ত স্বামী স্ত্রীর যে গোপন কক্ষ, সেই শয্যাগৃহে বাইরের একটি মেয়েকে অন্ধকারের মধ্যে, আলো আঁধারির মধ্যে দেখে আমাদের দক্ষিণারঞ্জন বাবু স্ত্রী মনোরমাকে দেখে বলে উঠেছিলেন যে ওকে গো। এই যে কথাটুকু, এটা যেন দক্ষিণাচরণবাবুর অবচেতন মনে একটা পাপবোধকে জন্ম দেয়, যে নিজেদের পবিত্র দাম্পত্য সম্পর্ক এবং সেই দাম্পত্য গৃহের মধ্যে, শয্যাগৃহে কখনোই বাইরের মেয়েকে এইভাবে নিয়ে আসা বোধহয় ভুল হয়েছে। তাই দক্ষিণাচরণবাবুর প্রথমা স্ত্রী মারা গেলেন ঠিকই, কিন্তু মনোরমাকে নিয়ে নতুন জীবনে দক্ষিণারঞ্জনবাবু কিন্তু সুখী হতে পারলেন না। যখনই মনোরমার সঙ্গে তিনি ঘনিষ্ঠ সম্পর্কে এসেছেন, তখনই যেন তার বিবেক বারবার বলে উঠেছে যে ওকে গো। অর্থাৎ দক্ষিণাচরণবাবু সেই যে আলো আঁধারি পরিবেশে স্ত্রীর কণ্ঠস্বরটুকু শুনেছিলেন, সেটা যেন তার অবচেতন মনে একটা পাপ বোধের জন্ম দিয়েছিল। কোথাও যেন মনে হয়েছিল যে তিনি তার প্রথমা স্ত্রীর প্রতি একটা কোথাও অবজ্ঞা, অনাদর, অবহেলা শেষ পর্যন্ত কোথাও একটা অসচেতনভাবে হলেও করে গেছেন। তাই তাকে সুখী করতেই তিনি স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিয়েছেন। এই যে প্রথমা স্ত্রীর প্রতি তার কৃতকর্মজনিত যে পাপ ও অপরাধ বোধ, এই অপরাধ বোধটাই কিন্তু তাকে তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মনোরমার সঙ্গে দাম্পত্য জীবনে তাকে সুখী হতে দেয়নি। ঘনিষ্ঠ মুহূর্তে বারবার তার বিবেক যেন তাকে দংশন করেছে, এবং তার স্মৃতিতে বারবার ভেসে উঠেছে প্রথমা স্ত্রীর সেই কণ্ঠস্বর। ফলে সেই ঘনিষ্ঠ মুহূর্তে কোনো পাখির ডাক, রাতচরা কোনো পাখির টিটি শব্দ, যে কোনো কিছুই তার কাছে যেন তার প্রথমা স্ত্রীর স্মৃতি হয়ে ফিরে এসেছে, এবং তার মনে হয়েছে তার আত্মাই যেন তাকে এই নতুন দাম্পত্য জীবনের পথে বারবার সাবধান করে তাকে যেন তফাৎ যাও বলে তাকে সরিয়ে দিতে চাইছে। ফলে এই ধরনের ছোট গল্পগুলোতে যে ভৌতিক সংস্কার রয়েছে, সবটাই আসলে বাস্তবে নয়, সবটাই অবচেতন স্তরের নানা ক্রিয়া প্রতিক্রিয়া, জটিলতা তথা অবচেতন মনের মানুষের যে পাপবোধ ও অপরাধবোধ, সেই অপরাধবোধ ও পাপবোধ থেকেই উৎসারিত হয়েছে। এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। ফলে এই ধরনের গল্পগুলো আসলে ভৌতিক আবহ থাকলেও এখানে ভূতের দেখা নেই। এগুলো ভূত ছাড়া ভূতের গল্প। রবীন্দ্রনাথের হাতে এগুলো আসলে চমৎকার মনস্তত্ত্বমূলক বা অবচেতন স্তরের জটিল ক্রিয়া প্রতিক্রিয়ামূলক, একেবারেই মানব মনের কারবার নিয়ে লেখা গল্প। রবীন্দ্রনাথের ছোট গল্পের এই হলো বিষয় বৈচিত্র্য, এবং পরিশেষে কথায় বলা যায় যে রবীন্দ্রনাথ শুধুমাত্র ছোট গল্পের পথ চলা শুরু করলেন না, তার হাত ধরেই যে বিষয় বৈচিত্র্য তৈরি হলো, নিঃসন্দেহেই তা বাংলা ছোট গল্পকে বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ করলো না, পরবর্তীকালে ছোট গল্পকারদের কাছেও পাথেয় হয়ে রইল, এবং ছোট গল্পের শিল্প রূপ নিয়ে তার যে পরীক্ষা নিরীক্ষা, সেটাও যে কোনো অংশে মানে বলা যেতে পারে দৃষ্টি আকর্ষণ কমের জায়গা রাখে তা কিন্তু নয়। যেমন আমরা তার জানি নষ্ট নীরের মতো ছোট গল্প, সে আকারে যতই উপন্যাসের মতো হোক, ভেতরে ভেতরে প্রাণ ও ধর্মে সে ছোট গল্প। এ তো রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফসল। শুধু বিষয় বৈচিত্র্য নিয়ে তিনি পরীক্ষা করেননি, তিনি আঙ্গিক নিয়েও পরীক্ষা করেছেন। ছোট গল্প বিষয়টা যে শুধু পরিসরের উপর নির্ভর করে না, বৃহত্তর কি ছোট তার উপর নির্ভর করে না, সেটা যে তার প্রাণ ও ধর্ম, একটিমাত্র ভাবকে সেখানে প্রকাশ করাই যে তার মূল উদ্দেশ্য, সেই সিঙ্গেল ইমপ্রেশন যদি সে তৈরি করতে পারে, তবে সে যে আকারে বড় হলেও ছোট গল্পই, সেই আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষারই তো সার্থক ফসল তার নষ্ট নীরের মতো প্রেমমূলক ছোট গল্পগুলো। মোটামুটিভাবে এই আমাদের ছোট গল্পকার রবীন্দ্রনাথ নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।